ডক্টর ইউনূসের যে অ্যাডভাইজারি কাউন্সিলে যারা অ্যাডভাইজার্স আছেন তারা কিন্তু রাজনীতিবিদও না কেউ, এবং তাদের পূর্ব কোনো প্রশাসনিক অভিজ্ঞতাও নেই। ওনারা মন্ত্রী ছিলেন না, ইত্যাদি ছিলেন না, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, বা কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে তারা মন্ত্রিত্ব করেননি। পরে ভারতের কোনো শহরে গিয়ে হোটেল ভাড়া করে থাকবে, তাদের হোটেল ভাড়ার টাকা পাবে কোথায়, খাওয়া পাবে কোথায়? এই শ্রেণীর লোকগুলো হয়তো এখানে পড়ে আছে, তাই না? আর যারা চলে গেছেন তারা যদি বছরের পর বছর বা বাকি জীবনও যদি তারা বিদেশে কাটায়, তাদের কিন্তু টাকার অভাব হবে না। এটা অবাক হয়ে গেছে, কারণ পাঞ্চশিলা চলছিল। এখন যদি এই যে পেটের ভিতরে একটা ন্যারেটিভ হয়ে গেল আমরা ওনাদের পেটের ভিতরে, ওনাদের বোঝা উচিত পেটটা কিন্তু পেটের ভিতরে হলেও তাদের পেট ফুটু করার কিন্তু লোকের অভাব নাই। এখানে 18 কোটি লোক বসবাস করে। ডক্টর ইউনূস তো পলিটিশিয়ান না, উনি রাজনীতি করেননি, উনি অধ্যাপক, উনি ফিনান্সিয়াল সেক্টরের লোক, এবং ওনার যে গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটে উনি বিশ্ববিখ্যাত, নো ডাউট। তো সেই জায়গা থেকে উনি হঠাৎ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, এবং ওনাকে এদেশের জনগণ বিপ্লব আন্দোলনের পরে ওনাকে দেশের সরকার প্রধান হিসেবে, অর্থাৎ চিফ অ্যাডভাইজার হিসেবে চেয়েছে সবাই। সেই হিসেবে উনি উনি এই কার্যভার গ্রহণ করেছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। একটি দেশের হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট হওয়া কিন্তু সাংঘাতিক ব্যাপার। আর উনি যদি পূর্ব থেকে রাজনীতি না করে থাকেন, এটা হ্যান্ডেল করা খুবই কঠিন। তো সুতরাং আপনি যে বললেন যে ওনাকে অন্ধকারে রেখে অথবা উনি জানতেন, সেরকম না। আসলে বাংলাদেশের পলিটিক্স এবং মুভমেন্ট এবং তার কমোশন কোন দিকে কখন মানে আপনার ডিরেকশন নিতে পারে, কোন দিকে প্রবাহিত হতে পারে, এটা কিন্তু বুঝে ওঠা কঠিন। অনেক সময় অনেক পাকা রাজনীতিবিদরাও অনেক সময় এই জায়গাটিতে এসে অকৃতকার্য হয়ে যান, বুঝতেই পারেন না। তো ডক্টর ইউনূস তো এমন একজন মানুষ যিনি এই যে রাজনীতির বিভিন্ন অলি গলি প্রবাহ, এগুলো সম্পর্কে ওনার অভিজ্ঞতা নাই। তো যাই হোক, যেগুলো ঘটে গেছে, আমার মনে হয় না ওনার মতো এত সজ্জন সুশিক্ষিত মানুষ কখনো এই ধরনের কোনো কাজে উনি কখনো সায় দিবেন, বা ওনার কোন রকম কনসেপ্ট, আমি এটা বিশ্বাস করি না। এটা এক্সটেম্পল ওয়েতে অনেক সময় হয়ে যায়, কমোশন হয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ করা যায় না। আমি তো আগেই বললাম। আর সরকার গঠনও তো হয়েছে তড়িঘড়ি করে, এটাও তো বুঝতে হবে। এই যে সরকারে যারা আছেন, আমি তাদের সমালোচনা করছি না, কিন্তু তাদের তো অনেকেই রাজনৈতিক জ্ঞান বা তারা তো প্রশাসন আগে চালাননি। তো সেই দিক থেকে দেখতে হবে, একে তো খুব তড়িঘড়ি করে সরকার গঠন করা হয়েছে, তারপরে সরকারের যে গঠন প্রক্রিয়ায় যারা আছেন, অর্থাৎ ডক্টর ইউনূসের যে অ্যাডভাইজারি কাউন্সিলে যারা অ্যাডভাইজার্স আছেন তারা কিন্তু রাজনীতিবিদও না কেউ, এবং তাদের পূর্ব কোনো প্রশাসনিক অভিজ্ঞতাও নেই। ওনারা মন্ত্রী ছিলেন না, ইত্যাদি ছিলেন না, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, বা কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে তারা মন্ত্রিত্ব করেননি। সেই জায়গাগুলো চিন্তা করতে হবে। কিন্তু এই আপনার জুলাই অগাস্টের 5 তারিখের পরে রাষ্ট্র ব্যবস্থা যে পরিবর্তন এসছে, এই পরিবর্তিত অবস্থাটাকে টেকেল করা কিন্তু খুব কঠিন। এখানে অনেকগুলো প্রমিস আছে, যেটা আমি বলছি। হ্যাঁ, অনেকগুলো কমিটমেন্ট আছে যে একটা নির্বাচন দিতে হবে, অনেকগুলো সংস্কার হবে। এই এতগুলো জিনিস কিন্তু ডক্টর ইউনূস এসছেন কিন্তু খুব বেশি দিন হয় না, বড় জোর 6 মাস প্লাস, 6 মাস, 6 মাস কি বা তার কিছু অধিক, 7 মাস কি হয়েছে কিনা আমি জানি না। এই সময়টা কিন্তু এতগুলো কাজ করে ফেলা, হ্যাঁ হ্যাঁ, এতগুলো কাজ হাতে নিয়ে এগুলো কমপ্লিট করে ফেলা কিন্তু খুবই কঠিন ব্যাপার। আপনার কাছে এই 6 মাস নিয়েই আরেকটা প্রশ্ন আছে, যে 6 মাস পূর্তি উপলক্ষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে এত সব ঘটনা, এই বক্তব্য উনি অডিও বক্তব্য দিয়েছেন, মানে ভিডিওতে উনি আসার মানে আমি জানি না কেন উনি ভিডিওতেও আসেন নাই। তো এই সেই বক্তব্যগুলো হাসিনা আমি বলি, এই বক্তব্যগুলো সম্পর্কে আমি কোনো মন্তব্যে যাব না, এই জন্য যে আপনি তো দেখেন যে এই বক্তব্যগুলো দেওয়ার পর কি ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। এখন আমি যদি সরাসরি একটি কথা বলি, আপনারা কিভাবে নিবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমাদের প্রফেসর সরওয়ার স্যার যেটা বলেছেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথায়। আপনি বলেন তো,
তারা সীমান্ত অতিক্রম করে চলে গেলেন কেন? আমি যদি এখন প্রশ্ন করি, তারা কেন সীমান্ত অতিক্রম করে চলে গেলেন? কেউ রাতের আধারে চলে গেছেন, অগোচরে চলে গেছেন, তাই তো? গোচরে তো আর কেউ যাননি, কেউ তো এয়ারপোর্ট দিয়েও যায়নি। তো গিয়েছে কিনা জানি না এয়ারপোর্ট, এবং শুনেছি পরে যে কেউ মেঘালয়ের বর্ডার, কেউ ত্রিপুরার বর্ডার দিয়ে গেছেন, কেউ আপনার যশোরের বর্ডার দিয়ে গিয়েছেন। তো এই যে চলে গেলেন তারা চলে গেলেন কেন? হ্যাঁ, তারা চলে গেলেন কেন? যে তাদেরকে মেরে ফেলবে বা তারা কি বিচারের সম্মুখীন হবে। তো বিচারের সম্মুখীন হলেন না কেন? বিচারের সম্মুখীন হওয়া উচিত ছিল। তারা ফেস করতেন, আমি বলছি কি ফেস করতেন। অভিযোগ তো আসবেই, আমার নামে অভিযোগ আসতে পারে, বাট আমি যদি রাজনীতি করি, আমার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি আমি পজেস করে থাকি, আমি তা ফেস করব। না, উনি এখন মোকাবেলা করব। কি অর্জন করতে চান? মানে উনি এইসব আপনাকে বক্তব্য দিয়ে না এইটা হাসিনা আপা এটা বলতে হবে, যারা চলে গেছেন তারা তো একটা সেফ জোনে চলে গেলেন নিজেদেরকে রক্ষা করার জন্য। যারা রাজনীতিতে নেতৃত্ব দাবি করেন তারা যদি নিজেরা সেফ জোনে চলে যান, আর যারা কর্মী বাহিনী আছে তাদেরকে যদি রেখে যান, যারা গরিব, যারা নিম্নবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের কোনো ক্ষমতাই নাই সীমান্ত অতিক্রম করে ভারতের কোনো শহরে গিয়ে হোটেল ভাড়া করে থাকবে, তাদের হোটেল ভাড়ার টাকা পাবে কোথায়, খাওয়া পাবে কোথায়? এই শ্রেণীর লোকগুলো হয়তো এখানে পড়ে আছে, তাই না? আর যারা চলে গেছেন তারা যদি বছরের পর বছর বা বাকি জীবনও যদি তারা বিদেশে কাটায়, তাদের কিন্তু টাকার অভাব হবে না। এটা সবাই নেতাকর্মীরা তো বুঝে গেছেন যে ধরেন ওনার কথায় ঝাঁপিয়ে পড়লো, তো এই ঝাঁপিয়ে যারা পড়বেন তারা তো আইনের আওতায় যাবেন। তো তাদেরকে যখন মামলা দেওয়া হবে, তাদেরকে যখন কোর্টে সোপর্দ করা হবে, জেলে দেওয়া হবে, তাদের পক্ষে কে উকিল নিয়োগ করবে? তাদেরকে উকিলের টাকা দিয়ে কে জামিন করে নিয়ে আসবে? বলতে পারেন এটা? আর একটা জিনিস কি ভারতের ব্যাপারে একটু বলতে হবে, যেটা আমার বলা দরকার বলে আমি মনে করি। ভারত একটা ন্যারেটিভ দেয়, খুব পপুলার ন্যারেটিভ, যে বাংলাদেশটা হলো ভারতের পেটের ভিতরে। আমি যদি বলি ভারতের একটা বড় অংশ বাংলাদেশের পেটের ভিতরে, আপনি জিওগ্রাফিক্যালি দেখেন, ইউ হ্যাভ টু লুক এট দ্য জিওগ্রাফিক্যাল ম্যাপ। আমার কথা না, স্যার এখানে আছেন, মোস্তফা সরোয়ার স্যার আছেন, উনি কিন্তু অত্যন্ত বিজ্ঞ মানুষ। উনি জিওগ্রাফি বোঝেন, উনি পলিটিক্স বোঝেন, উনি আপনার হিস্ট্রি জানেন। আমি কেন বলছি? আমি না, একজন ভারতের ডিপ্লোম্যাট হু ওয়াজ দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া ওয়ান্স আপন এ টাইম, ফরেন সেক্রেটারি, তার নাম হলো রাজীব সিকরি। বয়স হয়ে গেছে, বেশ কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের একটি কথা ঠিক যেই নাতে মানে আপনার রাজনৈতিক পর্যায়ে একটা বক্তব্য দেয় যে বাংলাদেশটা হলো ভারতের পেটের ভিতরে, এবং বাংলাদেশেরও অনেকে দেখে এই কথা বলে। কিন্তু রাজীব সিকরি চমৎকার কথা বলেছেন যে হ্যাঁ, আমাদের 3 দেশের ল্যান্ড বর্ডার আছে, মানে আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের ল্যান্ড বর্ডার আছে। আমরা যদি ধরে নিই বঙ্গোপসাগর, সেখানে ভারতের নেভি থাকলে তাহলে আমরা পেটের ভিতরে আছি। কিন্তু ভারতের 7 সিস্টার্স স্ট্র্যাটেজিক্যালি আমাদের পেটের ভিতরে। আপনি চিকেন নেক বলে আছে না, মুরগির গলা, আমাদের উপর। হ্যাঁ, এখন জিওপলিটিক্যাল, আপনি এটা মনে রাখতে হবে, জিওপলিটিক্যাল ম্যাটারে কিন্তু এক দেশ আরেক দেশকে সহযোগিতা করে। এটা তো সত্যি, 71-এ ভারতও তো আমাদেরকে সহযোগিতা করছে। এখন যদি ওনারা লম্ফদম্প করে, এখন চাইনিজ ট্রুপ যদি চিকেন নেকে এসে ইনস্টল হয়ে যায়, তখন কি হবে? আমি খুব পরিষ্কার করে একটা কথা বললাম, চায়না, জওহরলাল নেহরু was convinced and confirmed that China would not attack India. But in a fine morning in 1962, China attacked India without giving any particular information. নেহরু অবাক হয়ে গেছেন, কারণ পাঞ্চশিলা চলছিল। এখন যদি এই যে পেটের ভিতরে একটা ন্যারেটিভ হয়ে গেল, আমরা ওনাদের পেটের ভিতরে, ওনাদের বোঝা উচিত পেটটা কিন্তু পেটের ভিতরে হলেও তাদের পেট ফুটু করার কিন্তু লোকের অভাব নাই। এখানে 18 কোটি লোক বসবাস করে। আর চিকেন নেকের কথা বললাম না, আল্লাহ না করো যদি এইরকম কোনো কিছু না করে, আল্লাহ না করো যদি চায়না আবার একটা অ্যাডভান্টেজ নেয় 62 এর মতো, চিকেন নেকটা যদি দখল করে বসে থাকে, তাইলে 7 সিস্টার টোটালি আইসোলেটেড হবে। আপনি কি জানেন এটা? স্যার বুধ জানেন, আপনি অরুণাচলকে চায়না তার নিজস্ব টেরিটরির ম্যাপে দেখিয়েছে কয়েকবার, একবার না, সেভারাল টাইমস। তো ইন্ডিয়া শুড হ্যাভ এ লেসন। আপনি জানেন আকসাই চীন নিয়ে গেছে, এবং এখন যেটা চায়না বলে যে আমরা ভারত এবং পাকিস্তানের যে কাশ্মীর সীমান্ত আছে, কাশ্মীর তো ভাগ আছে, পাকিস্তানের ভিতরে আছে,
ইন্ডিয়ার ভিতরে আছে এবং আকসাই চায়নার ভিতরে আছে। পাকিস্তান এবং ভারতের ভিতরে যে গিলগিট দিয়া তার একটা করিডোর চায় না, এবং পাকিস্তান এটা দেওয়ার জন্য রেডি আছে। এটা দেওয়া মাত্র ভারতের প্রমাদ গুনতে হবে। ইন্ডিয়ান সিকিউরিটি উইল বি in danger, in a vulnerable position if it is so happen. তো সুতরাং এত ভয় পাওয়ার তো কিছু নাই। আর একজন এক অর্বাচীন নেতা, আই এম সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, তার নাম কি, শুভেন্দু অধিকারী, বলে যে ভারতের দুইটা ড্রোন মারলেই যথেষ্ট। ড্রোনে তারা অনেক অগ্রসর হয়েছে, কত আলাপ করে। এখন যদি সত্যি কথা বলি, 65 এর যুদ্ধেও তো পাকিস্তানের সাথে ভারত কনভিনিয়েন্ট পজিশনে ছিল না, এবং পাকিস্তান রান অফ কাচ দখল করে ফেলছিল গুজরাটের বর্ডার পর্যন্ত, এবং এটা ভারত আর রিটেক করতে পারছিল না। তখন আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল হ্যারল্ড উইলসন, and Harold Wilson was requested by the General Secretary of the United Nations Organization যে এটা একটু প্যাচ আপ করে দেন। হ্যারল্ড উইলসন, আপনি যেই দেশে থাকেন, ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন এসে এটা মধ্যস্থতা করে রান অফ কাচকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নো কনভিনিয়েন্ট। 1948-এ যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে মানে আর্মস স্কিরমিশেস হয়েছিল, সেখানেও ভারত সুবিধা মতো অবস্থায় থাকেনি। পাকিস্তান ওয়াজ ইন এ ভেরি কনভিনিয়েন্ট পজিশন। এগুলো কেন বলে? 71-এ যেটা হয়েছে, পাকিস্তানের একটা অংশ পাকিস্তানেরই আমাদের আক্রমণ করেছে, আমাদের ম্যাসাকার করেছে, জেনোসাইড করেছে, এবং ইন্ডিয়ার এটার জন্য সুবিধা হয়েছে অনলি ওয়ান। তা না হইলে কিন্তু পিকচার অন্যরকম হতো। এগুলো তো বলে লাভ নাই। তা আমি মনে করি যে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সুমতি হোক, এগুলো না করুক। উনার গুজরাট কিলিং নিয়ে কিন্তু বিবিসিতে হয়েছে, জানেন না? বিবিসিতে কত বড় আপনার নিউজ কভার হয়েছে, রিপোর্ট হয়েছে, এবং ইনভেস্টিগেটিং জার্নালিজম হয়েছে। আমার কথা না এটা, দা হিন্দু পত্রিকার যে ভদ্রলোক এডিটর ছিলেন, বিখ্যাত সাংবাদিক, উনি বলেছেন ইট ইজ এন ইনভেস্টিগেশন জার্নালিজম এক্স্যাক্টলি টু ফাইন্ড আউট দ্য ম্যাটার হোয়াট হ্যাপেন্ড ইন গুজরাট, দ্য গুজরাট কিলিং। আপনি জানেন না, জাভেদ জাফরির মতো কংগ্রেসের একজন পার্লামেন্টারিয়ানকে পুরাই মেরে ফেলছে, তার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে। তাহলে এগুলো তো ঠিক না। বাংলাদেশকে, স্যার যেটা বলেন, বাংলাদেশকে আমাদেরকে আইএস বা কি জানে ইসলামিক স্টেটের যে এই কনসেপ্টে দাঁড় করাবে মোদি গিয়ে, এগুলো বললে তো লাভ হবে না। এগুলা গুজরাট কিলিং কিন্তু রয়ে গেছে। Modi cannot exactly ignore the Gujarat killing when he was the chief minister of Gujarat, এবং জাভেদ জাফরি টেলিফোন পর্যন্ত করছে 3 times যে মিস্টার চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, প্লিজ সেভ মি, আপনি আমাকে সেভ করেন। তো মোদি সাহেব কি বললেন যে আপনাকে সেভ করার মতো অবস্থা নাই। আপনি জানেন না, করণ থাপার যে সাক্ষাৎকারটা নিয়েছিল মোদি যে পরে এই প্রশ্নটা করার পরে মোদি উঠে চলে যায়, সাক্ষাৎকার দিবে না, পরে পানি চাইলো, এক গ্লাস পানি খেয়ে মোদি এই করণ থাপারের সাক্ষাৎকার দেয় না, কুইট করে চলে এসছে। অনেক ধন্যবাদ। সুতরাং ওনারা আমাদেরকে এরকম কথা শোনাইবে, স্টিগমা লাগাবে, যেটা ফ্যানাটিক হয়ে গেছে বাংলাদেশ, হ্যাঁ ধর্মান্ধ হয়ে গেছে। নো, নট এট অল, মোটেও না। উই হ্যাভ সো মেনি এলিমেন্টস exactly to project the picture of the Modi government carrying the exactly a particular agenda is Hindutva. This is very bad. আমাদের কথা না, ভারতের প্রখ্যাত ইন্টেলেকচুয়ালরা কিন্তু বলছে যে এটা কিন্তু ভারতের ধ্বংসের এক সময় বড় ধরনের সমস্যা রাষ্ট্রীয় জীবনে টেনে নিয়ে আসবে। সুতরাং আমি কিন্তু এটা বদার করি না। আই ডোন্ট কেয়ার ফর হোয়াট মোদি উইল বি ডুইং এক্স্যাক্টলি সিটিং উইথ ডোনাল্ড ট্রাম্প। And Trump is a very unpredictable. Trump is a man of unpredictable character. উনিও যা শুরু করেছেন, আল্লাহ জানে উনি ওনার টেনিউর শেষ করতে পারবেন কিনা। আমার তো মনে হয় না। আমেরিকা থেকেই বলছে, একটা এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে, আবার বাতিল করছে। ট্যারিফ বসাই দিল কার উপরে? কানাডার উপরে, তারপরে মেক্সিকোর উপরে, এটা আবার উইথড্র করে। চায়নার উপরে বসাই দিল 10%, চায়না আমেরিকার উপরে বসাই দিল 15%। হ্যাঁ, কোনো রেসপেক্ট শো করে নাই তো। পানামা খালের উপরে বলছে আমরা ট্যাক্স বেশি দেই, আমেরিকান ভেসেল নাকি বেশি ট্যারিফ দেয়, আমাকে ডিসকাউন্ট দিতে হবে। এগুলো কোনো কথা না। He does not have come from a political background, and that is why he is giving executive order very frequently and withdrawing it. এটা কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ না। বাট আমার তো মনে হচ্ছে he will not be able to continue his tenure completely. Thank you very much.